25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় জানালেন নিজেই, ৭১-এর ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, বিশ্ব অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা। অনিয়ম দূর না হলে উন্নতির আশা ক্ষীণ। শতাধিক হত্যা ও গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল। হত্যার উস্কানি সহ ৫ অভিযোগে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। ওসমান হাদি হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সালের বাবা মা কেরানীগঞ্জ থেকে গ্রেফতার, জড়িত সন্দেহে আরও একজন নরসিংদী থেকে আটক। হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। এখানে কোনো তো পানি ছিটা না। সিটি কর্পোরেশনের থেকে কোনো লোকজন কেউই আসে না। দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে ঢাকা। বাতাসে অতি ক্ষুদ্র বস্তু কণার উপস্থিতি সহনীয় মাত্রার 20 গুণ বেশি। স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী, নির্বিকার পরিবেশ অধিদপ্তর। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্চিতা শেহসিন। আগামী 25 ডিসেম্বর দেশে ফিরছেন বলে নিজেই জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভা ও বিদায়ের সংবর্ধনায় একথা জানান তিনি। বলেন, যারা ৭১-এর ষড়যন্ত্র করেছে তারা এখনো থেমে নেই। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। আমার সামনে উপস্থিত বিজয় দিবস উপলক্ষে লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত আলোচনা সভায় অংশ নেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় নিজেই জানান 25 ডিসেম্বর দেশে ফিরছেন তিনি। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। যারা ৭১-এর মুক্তিযুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ষড়যন্ত্রকারীদের রুখে দিতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তাদের সেই ৭১-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭৫-এ যারা ষড়যন্ত্র করেছিল, ৭ই নভেম্বরে পরাজিত হয়েছিল, ৮১-তে যারা ষড়যন্ত্র করেছিল, ৯৬-তে যারা ষড়যন্ত্র করেছিল, পরবর্তীতে যারা ষড়যন্ত্র করেছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। স্বপ্ন দেখিয়ে ফ্যাসিস্ট সরকার বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার করেছে মন্তব্য করে তারেক রহমান বলেন, স্বপ্ন দেখাতে নয়, বাস্তবায়নে বিশ্বাসী বিএনপি। অনেকেই বক্তব্যে বলেন আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্ন টপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সবকিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থনে বিএনপি সরকার গঠন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী ও প্রবাসী দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, শ্রমশক্তি রফতানির পুরোটাই দালাল বেষ্টিত। পদে পদে দালালদের প্রতারণার জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। শ্রমশক্তি রফতানি খাতকে দালাল মুক্ত করতে না পারলে উন্নতি সম্ভব না। এ সময় প্রবাসীদের কল্যাণে নেওয়া সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে উপদেষ্টা আসিফ নজরুল জানান, জাতীয় নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন 50 লাখ প্রবাসী। কোম্পানিতে একজন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ফুড কার্ডের মাধ্যমে ফাস্ট ফুডের ব্যবসা শুরু করে কিছুটা হলে পূরণ করতে পারছি, এটা দেখতেই সবচেয়ে শান্তি লাগে। আমরা আশা করছি অন্তত 50 লক্ষ প্রবাসী ভোটার যারা নিবন্ধন করেছেন প্রথমবারের মতো ভোট দিতে পারবেন। প্রথমবারের জন্য যখন প্রবাসী লঞ্চ করলাম, তার শুনে খুশি হয়ে স্যার নিজে ওটা উদ্বোধন করেছেন। এটা ছোট জিনিস, কিন্তু প্রবাসীরা খুব সম্মানিত বোধ করে যে এত সবার এত প্রিয় একজন মানুষ
জুলাই গণঅভ্যুত্থানের নেতারা যাকে অনেক অনুনয় বিনয় করে বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জন্য নিয়ে এসেছেন, উনি এতটা ফিল করেন প্রবাসীদের জন্য। যে বেচারা আশা করে বসে আছে ছেলেকে কিংবা স্বামীকে বিদেশ পাঠাবে, টাকার দরকার, টাকা জোগাড় করেছে, কারো থেকে ধার করেছে কিংবা গ্রামীণ ব্যাংক থেকে ধার করেছে, তারপরে প্রতারণা। এই বিদেশ যাওয়াটা দালাল আর প্রতারণার সঙ্গে সাংঘাতিক রকমভাবে যুক্ত। জাতীয় নির্বাচনের জন্য ষষ্ঠ দিনের মতো চলছে মনোনয়ন ফর্ম বিতরণ। আগামী 29 ডিসেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে। সেই সঙ্গে প্রার্থীকে জামানত হিসেবে জমা দিতে হবে 50,000 টাকা। বৃহস্পতিবার তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তফসিল ঘোষণার পরদিন শুক্র শনিবার হওয়ায় তেমন কোনো প্রার্থীর সাড়া মেলেনি। যদিও শুক্র শনিবার সরকারি ছুটির দিনেও খোলা রাখা হয় রিটার্নিং অফিসারের কার্যালয়। রাজনৈতিক দলের প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে দলের প্যাডে সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর স্বাক্ষরিত প্রত্যয়পত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীকে 50,000 টাকা জামানত জমা দিতে হবে। তফসিল অনুযায়ী 29 ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই চলবে 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। এরপর থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচারণা চালাতে পারবেন। আগামী 12 ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি ঢাকা আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে। এখানে ঢাকা 13 এবং 15 আসনের যিনি রিটার্নিং কর্মকর্তা, ওনার কার্যালয়ে এই মুহূর্তে আমি সরাসরি তার কাছে চলে যেতে চাই। যেহেতু ষষ্ঠ দিনের মতো চলছে মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার সময়, শুক্র শনিবারও খোলা ছিল এবং গতকাল যেহেতু সরকারি ছুটি ছিল সেক্ষেত্রেও তাদের কার্যালয় খোলা ছিল। আমি একটু জানতে চাই যে এই 6 দিনে কতজন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছেন বা জমা দিয়েছেন? ধন্যবাদ আপনাকে। আমি মোহাম্মদ ইউনুস আলী, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ঢাকা অঞ্চল, ঢাকা এবং ঢাকা 186, ঢাকা 13 এবং 188, ঢাকা 15 এই দুটি আসনের রিটার্নিং অফিসার। আমার এই দুটি আসনে এ পর্যন্ত 2 আসন থেকে 2 জন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। না, এখনো পর্যন্ত কোনো দলীয় প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি, তবে তারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, কথা বলছেন। আপনারা কতটুকু প্রস্তুত রয়েছেন? আমরা তো মনোনয়নপত্র বিতরণ থেকে শুরু করে সার্বিক, যেহেতু মাননীয় কমিশন তফসিল ঘোষণা করেছেন, আমরা স্টেপ বাই স্টেপ যে কর্মসূচিগুলো আছে, যে কার্যক্রমগুলো আছে, সে পর্যন্ত আমাদের সকল প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ। শুনছিলেন যে এখানকার যে ঢাকা 13 এবং 15 আসনে যিনি রিটার্নিং কর্মকর্তা, তিনি মূলত তারা প্রস্তুত রয়েছেন। যে বলছেন যদিও এখন পর্যন্ত একটু ঢিলে ঢালা ভাবেই চলছে, প্রার্থীরা সেভাবে করে মনোনয়নপত্র সংগ্রহ করেনি। মাত্র 2 জন প্রার্থী ইতিমধ্যে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অর্থাৎ আমরা দেখি যে শেষের দিকে এসেই সাধারণত প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার যে হিড়িক লাগে সেই বিষয়টি। এই 2 আসনে যদি বলি যে বিএনপি কিন্তু তাদের প্রার্থী ছেড়ে দিয়েছে 13 আসনে এবং 15 আসনে জামায়াতের যে আমির তিনি মূলত লড়বেন, মানে হাড্ডাহাড্ডি লড়া রয়েছে এবং বিএনপির প্রার্থী রয়েছে। এই ছিল এখানকার আমার সবশেষ তথ্য এখানকার থেকে। যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। সারা দেশের মতো ঢাকা 6 আসনেও বিরাজ করছে নির্বাচনী উত্তাপ। ঐতিহ্যবাহী পুরান ঢাকার ওই এলাকায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেন। বিপরীতে জামায়াতের প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডক্টর আব্দুল মান্নান। ভোটারদের কাছে যেতে দুজনই সমানভাবে সক্রিয়। অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এবার সুষ্ঠু ভোটের আশা পুরান ঢাকার বাসিন্দাদের। আদনান তুর্জোর প্রতিবেদনে বিস্তারিত। গ্যাস সংকট, রাস্তা খোঁড়াখুড়ি আর ঝুঁকিপূর্ণ স্থাপনা, এমন নানা সমস্যায় জর্জরিত পুরান ঢাকার গ্যান্ডারিয়া থেকে শাঁখারী বাজার। ঢাকা 6 আসন জুড়েই আছে দীর্ঘদিনের অবহেলার ছাপ। দিনের একটি নির্ধারিত সময়ে গ্যাস আসার কারণে খাবার দাবারের দুর্ভোগ এই এলাকার বাসিন্দাদের নিত্যদিনের সঙ্গী। আমাদের একটাই সমস্যা, গ্যাস থাকে না বাবা।
আমরা রান্না বান্না করে খাইতে পারি না, এই যে এখনো গ্যাস নেই। সকাল 6টায় যায় গ্যাস আর রাতের 12টায় আসে। এইভাবে হইলে গেলে আমরা কিভাবে থাকবো? সারাদিনই গ্যাস থাকে না, রাত্রে তাও আবার একটা সময় 1টা-1:30টার দিকে কিছু গ্যাস আসে, ওই সময়টা যা পাক করার করে নেয়। ভোট আসে তখন অনেক মধুর মধুর মিষ্টি মিষ্টি কথা বইলা তারাই করে, আমাদের থেকে একেবারে ভোট দাবি করে নেয়। যখন ইলেকশন শেষ তখন আর তাদের কোনো কিছু মনে থাকে না। বছরের পুরো সময় জুড়েই চলতে থাকে রাস্তা খোঁড়াখুড়ি আর ট্রাফিক জ্যামকে সঙ্গী করেই চলে জীবনযাপন। একটা মানুষ অসুস্থ হইলে তারে নিয়ে যাওয়ার মতো কোনো অ্যাবিলিটি নাই। আপনি একটা গাড়ি নিয়ে ঢুকাইতে গেলে আপনার অনেকক্ষণ জ্যামে বসে থাকা লাগবে, এরকম একটা টোটালি মিসম্যানেজমেন্ট চলতেছে। সব দিকে আমরা পিছিয়ে, না আছে কমিউনিটি সেন্টার, না আছে প্রশাসনের কোনো তৎপরতা, না আছে পানি, না আছে গ্যাস। রাত্রে কনস্ট্রাকশনের কাজ হয়, সারা রাত কালকে ঘুমাতে পারি নাই সাউন্ডের জন্য, বাচ্চারও ঘুম হয় না, এটা শারীরিক একটা সমস্যা হচ্ছে আমাদের। চতুর্দিকে দেখবেন ধোঁয়া আর ধোঁয়া, কারখানার ধোঁয়া, যে কোনো সময় একটা যে কোনো বিপর্যয় হয়ে যেতে পারে। ঢাকা ৬ নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় ৩ লাখ। ঐতিহ্যবাহী এলাকার প্রার্থী হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন ইশরাক হোসেন এবং জামাতের মনোনীত প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। দুজনের ইশতেহারেই আছে পুরান ঢাকাকে ঝুঁকি এবং চাঁদাবাজ মুক্ত করার অঙ্গীকার। পুরান ঢাকার ওভারঅল একটা দীর্ঘমেয়াদী কী ধরনের একটা পরিকল্পনার মাধ্যমে এই এলাকাকে পুনর্গঠন করা যায়, এই এলাকার ঐতিহ্য এবং সংস্কৃতিকে সংরক্ষণ করেই সেটি করতে হবে। কিছু কিছু এলাকায় যদি করা যায় তাহলে এই গ্যাস সংকটের বা প্রেসারের সমস্যাটা অনেকখানি কমিয়ে আনা সম্ভব হবে। যতদিন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করব আমি আমার কাজটুকু করে যাব। আমরা সংগ্রাম পরিষদ গঠন করে যেভাবে চাঁদাবাজিও বন্ধ করব, দখলবাজিও বন্ধ করব, একই কায়দা আমরা মাদককেও বন্ধ করে দেব। একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়ার যে পরিকল্পনা মানুষের কাছে দিচ্ছে, এটা মানুষ ওয়েলকাম করতেছে এবং মানুষ একটা বিকল্প খুঁজে নেবে বলে আমরা বিশ্বাস করি। রাজধানীকে সবচেয়ে বেশি সমৃদ্ধশালী করলো বরাবরই অবহেলিত পুরান ঢাকার এলাকাবাসী। ঝুঁকিপূর্ণ ভবন, গ্যাস সংকট এবং রাস্তা খোঁড়াখুড়ি নিয়ে কাটছে তাদের দৈনন্দিন জীবন। তবে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে এবারে নির্বাচন নিয়ে সবাই দেখছেন আশার আলো। হয়তো পরিবর্তন হবে, বদলে যাবে পুরান ঢাকার চিত্র। নির্বাচনী এলাকা ঢাকা ৬ থেকে আদনান তুর্য, সময় সংবাদ, ঢাকা। শীত না আসতেই দূষিত শহরের তালিকায় নিত্যদিনই শীর্ষস্থান ধরে রাখছে ঢাকা, যার অন্যতম কারণ অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। ঢাকায় যার উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানমাত্রার চেয়ে প্রায় 20 গুণ বেশি। তবে এ নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই পরিবেশ অধিদপ্তরের। তাদের শিথিলতায় দূষণকারীরা উৎসাহ পাচ্ছে বলে অভিযোগ বিশেষজ্ঞের। এই স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। বিস্তারিত মাইমুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন নাজমুল হাসান রাজু। প্রায় প্রতিদিনই দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে থাকছে ঢাকা, আর এই বিষ শুষে নিতেই যেন অভ্যস্ত নগরবাসী। মেরাদিয়ার এই সড়কের চিত্র দেখলে মনে হয় এ যেন ধুলার সমুদ্র। শীত না আসতেই একই চিত্র আব্দুল্লাপুর, উত্তরা মেট্রো স্টেশন, বসিলা সহ শহরের প্রায় সব স্থানে। অতিরিক্ত ধুলার জন্য আমাদের ঠান্ডা কাশি লেগেই থাকে। মাস্ক ছাড়া আমরা এখান থেকে চলাফেরাই করতে পারি না। এখানে কোনো তো পানি ছিটা না। গবেষণা বলছে ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হচ্ছে বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে বাতাসে PM2.5 এর সর্বোচ্চ সহনীয় মাত্রা নির্ধারণ করেছে 5 মাইক্রোগ্রাম, সেখানে বাংলাদেশে এর মাত্রা 35 মাইক্রোগ্রাম পর্যন্ত স্বাভাবিক ধরা হয়েছে নীতিগতভাবে। এর ফলে দূষণ হলেও দায় নিতে হচ্ছে না কাউকে, বরঞ্চ জড়িতরা সহজেই পার পেয়ে যাচ্ছে এই নীতিমালার ভাগ বলে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গোটা পৃথিবীর দূষণের পরিমাণ কমাতে নীতিমালা আরও কঠোর করে যে বছর, সেই একই বছরে দেশের বাতাসে স্বাভাবিক ধূলিকণার মাত্রা 35-এ নিয়ে যাওয়াকে তদারকি সংস্থার দায় এড়ানোর বাহানা বলছেন পরিবেশ বিশেষজ্ঞ। WHO 2022 সালে 10 মাইক্রোগ্রাম থেকে আরও শক্তিশালী করে এটাকে 5 মাইক্রোগ্রামে নামিয়ে আনলো। আর বাংলাদেশ কি করলো, 2022 সালে ওই একই সময়ে 15 মাইক্রোগ্রাম থেকে ছাড় দিয়ে এটাকে 35 মাইক্রোগ্রাম পর্যন্ত এটাকে অনুমোদন দিয়ে দিল। দূষণকারীদেরকে কিন্তু এটা দিয়ে আরও প্রণোদনা দেওয়া হয়। আর পরিবেশ অধিদপ্তর বলছে অতিমাত্রার দূষণকে কিছুটা সহনীয় মাত্রায় আনতেই এই লক্ষ্য নির্ধারণ করেছেন তারা। বর্তমানে আমাদের কিন্তু এভারেজ যে PM2.5 এর মান সেটা প্রায় 80 থেকে 90। আমরা যদি এই 80 মাইক্রোগ্রাম পার মিটার কিউবকে কমিয়ে আমরা যদি 35-এ নিয়ে আসতে পারি, এটা বিশাল অর্জন।
এমন পরিস্থিতিতে স্বাস্থ্য ঝুঁকির বিষয়ে সচেতনতা বাড়ানোর তাগিদ চিকিৎসকদের। আমরা যদি শ্বাসের মাধ্যমে দূষিত কণাগুলো আমাদের যাচ্ছে ফুসফুসে, তখন আমাদের ফুসফুসটা বিকল হয়ে যাচ্ছে। শীতের সময়টাতে এমনি অ্যালার্জি আছে, বায়ু দূষণের ফলে অ্যালার্জি মাত্রা বেড়ে যাচ্ছে, তার অ্যাজমা রোগী তাদের অ্যাজমাটা বেড়ে যাচ্ছে, সিওপিডি, সব কিছু মিলে স্বাস্থ্যের উপর যে শ্বাসতন্ত্রের সমস্যা সেটা দেখা দিচ্ছে। বায়ুমণ্ডল দূষণ অধ্যয়ন কেন্দ্র ক্যাপসের তথ্য বলছে, গত 9 বছরের মধ্যে সর্বোচ্চ দূষণ ঘটেছে চলতি বছরেই। বছরের শেষে এসেও পাল্টায়নি সেই পরিসংখ্যান। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। শতাধিক হত্যা ও গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। প্রসিকিউশনের ভাষায় জোরপূর্বক গুমের মাস্টার মাইন্ড সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুমের যে স্পেসিফিক অভিযোগ সেটি পেয়েছেন তারা, এবং শতাধিক ব্যক্তিকে গুম করে নিয়ে হত্যার অভিযোগে আজকে ট্রাইব্যুনালে জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ তারা দাখিল করেছেন। দীর্ঘদিন তদন্ত করে তারা এই আনুষ্ঠানিক অভিযোগটি আজকে দাখিল করেছেন, এবং তদন্তের ক্ষেত্রে আমরা দেখেছি যে যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলেছেন, একই সঙ্গে ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছেন, এবং ঘটনাস্থল ধরে তারা তদন্ত করেছেন। তদন্ত করার পরে আজকে গুমের একটি অংশ, অর্থাৎ জিয়াউল আহসান যে অপরাধগুলো করেছেন আওয়ামী লীগের আমলে, যারা সরকার বিরোধী কথাবার্তা বলতেন, বিএনপি জামাতের লোকজন বা আওয়ামী লীগ সরকার যাদেরকে হুমকি মনে করতেন তাদেরকেই কিন্তু গুম করা হতো, এবং সেই গুমটি করার ক্ষেত্রে এক্সপার্ট হিসেবে পরিচিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। সেই একটি মামলারই আজকে অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে, এবং প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে শুধুমাত্র যে আজকে গুম এবং শতাধিক হত্যার অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে এটাই শেষ নয়, তার বিরুদ্ধে আরও 300 জন মানুষকে গুম করে হত্যার আরেকটি অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। সেটি শেষ হলেও তার বিরুদ্ধে পৃথক আরেকটি মামলারও অভিযোগ দাখিল করা হবে, এবং আজকে যে অভিযোগপত্রটি দাখিল করা হলো জিয়াউল আহসানের বিরুদ্ধে, তাদের অধিকাংশই বা তাদের কেউই আসলে পরবর্তীতে ফেরেননি, এমনটি কিন্তু প্রসিকিউশন থেকে বলা হচ্ছে। কিছুক্ষণ পরে আনুষ্ঠানিক অভিযোগপত্রটি ট্রাইব্যুনালে দাখিল করা হবে, এবং ট্রাইব্যুনালের বসলে সেটি অভিযোগটি আমলে নেওয়ার বিষয়ে প্রসিকিউশনের তরফ থেকে আবেদন করা হবে। এটি হচ্ছে জিয়াউল হাসানের বিষয়ে। আজকে সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক, আনিসুল ইসলাম এবং সালমান এফ রহমানের মামলায়ও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য রয়েছে, এবং সেটিও আজকে হওয়ার কথা রয়েছে, এবং সেটিও হবে, এবং প্রসিকিউশনের তরফ থেকে তাদের বিচার শুরুর একটি আবেদন তারা জানাবেন, এটি কিন্তু প্রসিকিউশনের তরফ থেকে বলা হচ্ছে। এর বাইরে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর যে নতুন এজলাস সেটির উদ্বোধন করা হবে, সেটি বিকেলের দিকে প্রধান বিচারপতি উদ্বোধন করবেন। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন ও মা হাসি বেগমকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া নরসিংদী থেকে মোহাম্মদ ফয়সাল নামে আরও এক ব্যক্তিকে আটক করেছে সংস্থাটি। র্যাব জানায় নরসিংদীর তরুয়া বিলের পানির মধ্য থেকে উদ্ধার করা হয় 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, একটি খেলনা পিস্তল ও 41 রাউন্ড অ্যামুনিশন। একই সঙ্গে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে সংস্থাটি। এর আগে ফয়সালের এই ঘটনায় জড়িত সন্দেহে ফয়সালের আরও 3 সহযোগীকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। এবার বাণিজ্যের সংবাদ। একের পর এক পপি সিড, কসমেটিক্স, সিগারেট এবং ঘন চিনির মতো আমদানি নিষিদ্ধ পণ্যের চালান জব্দ করে নিরাপত্তা শঙ্কার মধ্যে পড়েছেন কাস্টমস কর্মকর্তারা। এর মাঝে পপি সিড জব্দকারী কাস্টমস কর্মকর্তা দুর্বৃত্তদের হামলারও শিকার হয়েছেন। এই অবস্থায় চট্টগ্রাম বন্দরের পাশাপাশি কাস্টম হাউসের নিরাপত্তা নিশ্চিতে 3 স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। গত কয়েক মাসে চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ পপি সিড এবং ঘন চিনির অন্তত 6টি চালান জব্দ করেছে কাস্টম হাউস। আইনি জটিলতা থাকায় একটি চক্র মিথ্যে ঘোষণায় এসব পণ্য আমদানি এবং ছাড় করার চেষ্টা করল। কাস্টম হাউসের গোয়েন্দা তথ্য সে তৎপরতা ব্যর্থ করে দেয়।
আর তাতেই নিরাপত্তা হুমকির মুখে পড়েছেন অভিযানে অংশ নেওয়া শুল্ক কর্মকর্তারা। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যখন আসে, কাস্টমস কর্মকর্তারা এক্সপেক্ট করে যে সরকার তাদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করবে। মাত্র কয়েক বর্গ কিলোমিটার জায়গার মধ্যে অবস্থান রয়েছে দেশের অর্থনীতির প্রাণপ্রবাহ চট্টগ্রাম বন্দর এবং জাতীয় রাজস্ব আয়ে বছরে ৭৫,০০০ কোটি টাকার যোগান দেওয়া চট্টগ্রাম কাস্টম হাউজের। আর তাই বাংলাদেশের অর্থনীতিকে সচল রাখতে এই দুটি গুরুত্বপূর্ণ স্থাপনার যেমন নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তেমনি নিরাপত্তা দিতে হবে এখানকার কর্মকর্তা কর্মচারীদের। এদিকে অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের উপর হামলা এবং হুমকির ঘটনায় চট্টগ্রাম কাস্টম হাউজের রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা করছেন ব্যবসায়ীরা। একটা পণ্য ধরলেই হামলা করতে হবে, টার্গেট করতে হবে, এটা আসলে দুর্ভাগ্যজনক। এই অবস্থায় ৩ স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। বন্দর এবং কাস্টমস রিলেটেড সমস্ত ক্ষেত্রে মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ মোতাবেক আমরা সর্বদা সজাগ আছি। কাস্টমসের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সময়ে 10 কোটি টাকা মূল্যের 25 মেট্রিক টন পপি সিড, 30 কোটি টাকা মূল্যের সিগারেট এবং কয়েক কোটি টাকা মূল্যের 104 মেট্রিক টন ঘনচিনি ছাড়াও জব্দ হয়েছে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ সিগারেট। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। নাগরিকদের তথ্য সুরক্ষায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ কাগজে না রেখে বাস্তবে প্রয়োগের তাগিদ দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তিনি জানান, বর্তমানে দেশের মাত্র 40% মানুষের ডিজিটাল ডিভাইস রয়েছে। মোবাইল টাওয়ারের সিংহভাগই ফাইবার কানেক্টিভিটির বাইরে, যা ডিজিটাল সেবা সম্প্রসারণের বড় বাধা। তারপরও প্রযুক্তিগত উন্নয়নের নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় 6 বছর পর অনুষ্ঠিত হচ্ছে দ্বাদশ সমাবর্তন। উৎসব মুখর পরিবেশে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। সকালে ক্যাম্পাসের প্রধান ফটক থেকে বের করা হয় পদযাত্রা। এতে 60, 61 ও 62তম ব্যাচের 5,969 জন শিক্ষার্থীরা ছাড়াও অংশ নেন অভিভাবক ও শিক্ষকরা। পরে শুরু হয় সমাবর্তনের আনুষ্ঠানিকতা। এ সময় গ্র্যাজুয়েটদের ন্যায়ের পক্ষে সর্বদা কণ্ঠ বলিষ্ঠ রাখার পাশাপাশি দেশ জাতির জন্য নিজেদের অর্জন কাজে লাগানোর আহ্বান জানান উপাচার্য। এদিকে নিবন্ধনের সময়সীমা বাড়ানোর, সরকারি ছুটির দিনে আয়োজক ও প্রধান উপদেষ্টাকে অতিথি করার দাবিতে সমাবর্তন বর্জন করেছেন গ্র্যাজুয়েটদের একাংশ। মানুষ হিসেবে আমরা যেন ভালোভাবে আরো এগিয়ে যেতে পারি, সমাজের জন্য কল্যাণমূলক কিছু করতে পারি। প্রতিটা গ্র্যাজুয়েটের জন্য এটা একটা বিশেষ দিন। আপনাদের সামনে যে পৃথিবী, তার জন্য ডিগ্রির চেয়েও বেশি কিছু প্রয়োজন। এর জন্য প্রয়োজন নীতিবান নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তাবিদ এবং দায়িত্বশীল নাগরিক। দেশের বাইরের খবর। ভেনেজুয়েলা সরকারকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ঘোষিত নিষিদ্ধ তেলবাহী ট্যাঙ্কার ভেনেজুয়েলায় প্রবেশ ও বের হওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ট্রাম্প। এদিকে ভেনেজুয়েলা উপকূলে মাদকবাহী নৌকায় মার্কিন হামলার পূর্ণ ভিডিও প্রকাশ করবেন না বলে জানিয়েছেন মার্কিন শ্রমমন্ত্রী পিট হেগসেথ। খেলার খবর। ব্যালন ডি'অরের পর ফিফা দ্য বেস্ট জিতলেন ফরাসি তারকা ওসমান দেমবেলে। কিলিয়ান এমবাপ্পে ও লামিন ইয়ামালকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোটে জিতেছে এই পুরস্কার। সেরা কোচ নির্বাচিত হয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনের লুই এনরিকে। এবছরের সবচেয়ে সুন্দর গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। কাতারের রাজধানী দোহার ফেয়ারমন্ট পরিপূর্ণ ফুটবল জগতের তারকায়। মূল আয়োজন ফিফা সেলিব্রেশন ডিনার, যেখানে ঘোষণা করা হবে ফিফার এবছরের সেরা ফুটবলার, কোচ, টিম এবং সেরা গোলের, যার জন্য অধীর অপেক্ষায় ফুটবল ভক্তরা। আয়োজনটা ফিফা করেছে একেবারে ছোটখাটো ভাবে। 1 ঘন্টারও কম সময়ে শেষ হয় অনুষ্ঠান। লম্বা বক্তৃতা বা আলাদা কোনো আনুষ্ঠানিকতা ছিল না এদিন। একে একে ঘোষণা করা হয় 12 ক্যাটাগরিতে ফিফা দ্য বেস্ট পুরস্কার, যেখানে সবচেয়ে আকর্ষণীয় কে জিততে যাচ্ছেন ফিফা দ্য বেস্ট মেন্স ফুটবলার অ্যাওয়ার্ড অনেকটা অনুমেয় ছিল। এবছর ব্যালন ডি'অর জিতেছেন পিএসজির ফরাসি তারকা ওসমান ডেমবেলে। বিশ্লেষক থেকে সমর্থক সবার মাঝেই আলোচনা তাকে নিয়ে। তবে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল এবং জাতীয় দলের সতীর্থ কিলিয়ান এমবাপ্পে। তাদের পেছনে ফেলে পুরস্কার জিতে নিয়েছেন ওসমান ডেমবেলে। প্রথমবার এই পুরস্কার পেয়েছেন তিনি।
সেরা কোচের পুরস্কারও জিতে নিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লুই এনরিকে হয়েছেন ফিফার বর্ষসেরা কোচ, যে পুরস্কার গেল বছর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ও বর্তমান ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তি। সেরা গোলকিপার নির্বাচিত হয়েছেন ইতালিয়ান তারকা জিয়ানলুইজি দোনারুম্মা। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেয়েছেন এই তারকা। তাছাড়া বছরের সেরা গোলের পুরস্কার পুস্কাস অ্যাওয়ার্ড জিতেছেন আর্জেন্টাইন সান্তিয়াগো মন্টিয়েল। আর্জেন্টিনার জাতীয় দলে খেলা গঞ্জালো মন্টিয়েলের চাচাতো ভাই তিনি। ফিফা সভাপতি উপস্থিত থেকে পুরস্কার ঘোষণা করেন ফিফা দ্য বেস্টের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান। লন্ডনে বিজয় দিবসের আলোচনায় জানালেন নিজেই 71-এর ষড়যন্ত্রকারীরা এখনো থেমে নেই, দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, পদে পদে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, বিশ্ব অভিবাসী দিবসে প্রধান উপদেষ্টা। অনিয়ম দূর না হলে উন্নতির আশা ক্ষীণ। এবং শতাধিক হত্যা ও গুমের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ দাখিল। হত্যার উস্কানি সহ 5 অভিযোগে সালমান ও আনিসুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। এ ছিল দুপুর 12টার সময় সংবাদে। খেলার সময়ের সঙ্গে থাকবেন সাজিদ মোস্তাহিদ। ধন্যবাদ অর্জিতা। খেলার সময় আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।